শুকনো মাটি, তৃষ্ণার্ত শহর। রোহান সমীরের সাথে চলল অদৃশ্যপুরের খোঁজে। জাদুই রাস্তাতেই পাওয়া গেল। সোলারের প্রভাবে আটকে ছিল মেশিন, যখন ছেয়ে গেল অন্ধকার। মাটি আর পুরনো অভিজ্ঞতা দিল জেতার ভরসা। নিয়ে চলল ওরা বীজ ফেরত। বুলবুল নাগারকে ঠিক করতে প্রকৃতি আর প্রগতি মিলে এলো দুঃখকে হারাতে। দিনের শুরু হলো। তীব্র রোদ বুলবুল নগর নামের এক হাইটেক শহরের ওপর চমকাচ্ছিল। মাটি শুকনো আর ফেটে গেছিল। বিল্ডিং পুরনো আর ভেঙে গেছিল। হাওয়া ভারী আর ধোঁয়ায় ভর্তি, আর ফোয়ারার মধ্যে জল নেই। লোকেরা হাইটেক স্যুট পরে এদিক ওদিক চলাফেরা করছে। ওদেরকে খুব ক্লান্ত আর চিন্তিত দেখাচ্ছিল। তখনই রোহান আর সামির সামনে এলো। দুজনেই হাইটেক স্যুট পরেছিল। রোহানের হাতে একটা হোলোগ্রাফিক রিস্টব্যান্ড ছিল, যেটা হাওয়ায় নকশা দেখাচ্ছিল, কিন্তু ব্যাটারি কম হওয়ার কারণে ওটা বারবার চমকাচ্ছিল। সমীর, আমরা যদি তাড়াতাড়ি ওই জায়গাটা না খুঁজি তাহলে আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবো না। শহরের সব জল শেষ হয়ে গেছে আর মেশিনগুলোও খারাপ হয়ে যাচ্ছে। আমার তো বিশ্বাস হচ্ছে না আমরা এমন একটা জায়গা খুঁজছি যেটা ম্যাপেই নেই। সবাই বলে যে এই গ্রামটা নাকি জাদুই, আর এটা পুরো অদৃশ্য। এরকমটা কিভাবে হতে পারে? এটা শুধু জাদু নয় সমীর, এটা খুব উন্নত টেকনিক। ওখানকার লোকেরা আমাদের থেকে অনেক এগিয়ে, আর তার জন্যই দুনিয়ার থেকে লুকিয়ে রেখেছে, যাতে ওরা শান্তিতে থাকতে পারে। আমাদের ওখানে পৌঁছতেই হবে। রোহানের ডিভাইস বিপের আওয়াজ দিল আর নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ব্যাটারি পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। দুজনে দূরে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকাচ্ছিল আর একটু হালকা শ্বাস ছাড়ল। কিছুক্ষণ পর রোহান আর সামির একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। গাছ লম্বা, কিন্তু তাতে পাতা নেই। সবকিছু শুকনো আর মৃত মৃত দেখাচ্ছিল। তীব্র রোদ সোজা মাটিতে পড়ছিল। চলতে চলতে রোহান আর সামির ঘামে ভিজে গেছিল। একটা গাছের সামনে দাঁড়ালো আর হালকা হাঁপাতে লাগলো। রোহন, আমি আর হাঁটতে পারবো না। আমার পাটা খুব ব্যথা করছে এখন। আমাদের বোতলটাও শেষ হয়ে গেছে। আমাদের আরো অনেক সময় লাগবে। রোহান আশেপাশে এক অদ্ভুত ইলেকট্রনিকের প্রভাব অনুভব করল। দাঁড়াও, এখানকার হাওয়া কিন্তু একদম আলাদা। তোমার কি অনুভব হচ্ছে যে এখানকার হাওয়ায় কোনো ওয়েভের মতন রয়েছে? রোহান নিজের হাত হাওয়াতে আগে এগোলো। তখনই এক অদ্ভুত কিছু হলো। ওর হাত মাঝ হাওয়াতেই গায়েব হয়ে গেল। যেন মনে হচ্ছিল এটা দুটো পৃথিবী। এটা দেখে সামির ঘাবড়ে গেল আর পেছন দিকে লাফিয়ে সরে গেল। এটা কি? তোমার হাত কোথায় গেল? এটাই সেই ঢাল। এটা এমন একটা ফ্রিকোয়েন্সি শেল যেটার পেছনে এই গ্রামটা লুকানো আছে। তুমি ভয় পেও না, আমার পেছন পেছন এসো। রোহান সাহস করে আগে এগিয়ে গেল। আস্তে আস্তে ওর পুরো শরীর হাওয়াতে গায়েব হয়ে গেল। সামির একটু ভয় পেয়ে ওর পেছনে গেল। ওরা দুজনে অদৃশ্যপুর গ্রামে পদক্ষেপ রাখলো। ওরা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারল না। এই গ্রামটা কোনো সুপার হলিউড ফিল্মের মতো দেখাচ্ছিল। এখানকার ঘর কাচের তৈরি ছিল আর হাওয়ায় একটা মিষ্টি ভাব ছিল। এখানকার হাওয়া হালকা আর পরিষ্কার। এখানে সবকিছুই জীবিত আর সুন্দর দেখাচ্ছিল। ওয়াও, এটা তো কেন একদম অন্য একটা পৃথিবী। দেখো রোহন, ঘরটা হাওয়ায় ভাসছে। এটা অদৃশ্যপুর। এখানকার টেকনিক প্রকৃতির সাথে মিলে কাজ করে। যখন ওরা দুজন অবাক হয়ে সবকিছু দেখছিল, তখনই ওদের সামনে এক মহিলা এসে দাঁড়ালো। সেই মহিলা ফিউচারিস্টিক স্যুট পরেছিল। আপনারা এখানে কি করছেন? বাইরের দুনিয়ার লোকেদের এখানে আসা মানা আছে। আমার নাম রোহন, আর আমরা খুব বিপদে আছি। আমাদের শহরে একটুও জল নেই, আর আমরা খুব হাহাকারে রয়েছি, আর আমাদের হেল্প চাই। আমরা শুনেছি আপনাদের কাছে খুব অ্যাডভান্স মেশিন আছে। মেশিনই সবকিছু হয় না। আপনারা আমাদের টেকনোলজির পেছনে এসেছেন, কিন্তু আপনাদের কি সেটা সামলানোর যোগ্যতা আছে? দুজনে খুবই কনফিউজড হয়ে গেল। ওরা কিচ্ছু বুঝতে পারল না। কিছুক্ষণ পর মায়া, রোহান আর সামিরকে অদৃশ্যপুর গ্রামের গ্র্যান্ড কাউন্সিলিং হল ঘরে নিয়ে গেল। হলের দেয়াল হাইটেক ছিল, যেটা রং বদলাতে থাকে। চারপাশে হোলোগ্রাফিক স্ক্রিন লাগানো ছিল, যেখানে গ্রামের দৃশ্য দেখা যাচ্ছিল। মাঝখানে কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর বিক্রম বসেছিল।
রোহন, সমীর আর মায়া ওর সামনে বসেছিল। এরা শহর থেকে এসেছে, এদের শুধু আমাদের মেশিনে ইন্টারেস্ট আছে। বাবু, তুমি যে টেকনিকটাকে জাদু মনে করছো ওটা শুধু একটা পথ মাত্র। আসল শক্তি তো আমাদের মধ্যে। আমরা সবাই নিজেদের শিকড় ভুলে গেছি। আমাদের কাছে আর এখন কোনো রাস্তা নেই, কিন্তু আমাদের আপনার শক্তির টেকনিকটা প্রয়োজন। তাহলে আমরা আমাদের শহরটাকে বাঁচাতে পারবো। ঠিক আছে, তুমি চাইলে এখানে কিছুদিন থাকতে পারো। দেখো আমরা সবাই কিভাবে থাকি। রোহন আর সমীর এই সভ্যতাকে বোঝার আর শেখার সুযোগ স্বীকার করে নিল। ওরা অদৃশ্যপুরের খেতে গিয়ে পৌঁছালো। এখানকার গাছ সুস্বাস্থ্য, আর এখানে সামান্য থেকে বড় ফল লাগানো ছিল। একজন লোক এখানে গাছের দেখভাল বাচ্চার মতো করছিল, আর অন্য একটি লোক রিমোট দিয়ে বড় জলের স্প্রিংকলার চালাচ্ছিল। এসব দেখে ওরা খুব খুশি হয়ে গেল। রোহন, এখানে তো কাজ করা কত সহজ। শুধু বাটন টেপো আর সব হয়ে যায়। হয়তো আমাদের শহরও যদি এরকম হতো। হ্যাঁ, কিন্তু দেখো, এরা কিন্তু মেশিনের ওপর পুরো ডিপেন্ডেন্ট নয়। এরা ওদের সাথে কথা বলে, যেন ওরা জীবিত। যখন ওরা চলছিল তখনই হঠাৎ মাটি কাঁপতে লাগলো। এইটা দেখে ওরা চমকে উঠল। এটা কি হলো? ভূমিকম্প হলো নাকি? না, দেখো, ওই বড় টাওয়ারটা থেমে গেছে। ওরা একটা বড় ওয়াচ টাওয়ারকে বন্ধ হতে দেখলো। ওটার ডিসপ্লে বারবার ঝিলমিল করছিল। অন্যদিকে বিক্রম আর মায়া কন্ট্রোল রুমে একটা বড় হলোগ্রাফি স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিল। সব ডিসপ্লে এক এক করে বন্ধ হচ্ছিল। কাজ করার রোবটও একটার পর একটা বন্ধ হতে লাগলো। একটা বিরাট বড় সোলার তুফান এসছে, যেটা আমাদের সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক মেশিনগুলো বন্ধ করে দিয়েছে। আমাদের শিল্ডও ভেঙে পড়বে। যদি ঢাল পড়ে যায় তাহলে বাইরের দুনিয়া আমাদের দেখে নেবে, আর আমাদের জলের মেশিনও পড়ে গেছে। গ্রামের লোকেরা তৃষ্ণার্ত থাকবে। রোহন আর সমীর দৌড়ে দৌড়ে ঘরে এলো। আমরা কি এটা ঠিক করতে পারি? আমি একজন ইঞ্জিনিয়ার। না বাবা, এই তুফানটা এত বড় আর বেশি যে কেউ মেশিন এটাই কাজ করবে না। এখন তো আমরা ধোঁকা খাচ্ছি শুধু। সব লোকেদের চিন্তায় দেখাচ্ছিল। এখানে গ্রাম আলাদা দেখাচ্ছিল, কোথাও আলো ছিল না। যেই ঘর হাওয়ায় ভাসছিল সেটা মাটিতে চলে এসছে। লোকেদের ভয় দেখাচ্ছিল। অদৃশ্যপুরের লোকেরা বুঝতে পারছিল না যে ওরা কি করবে। ওরা নিজের বন্ধ হয়ে যাওয়ার ডিভাইসে বারবার টিপছিল। জল কোথায়? এই মেশিনটা তো কাজ করছে না। আমার খুব খিদে পেয়েছে, কিন্তু ফুড ডিসপেন্সার তো বন্ধ। বিক্রম, মায়া, রোহন আর সমীর ওরাও কন্ট্রোল রুমেই আছে, আর ওরা সবাই স্ক্রিনের দিকে তাকাচ্ছিল। এটা দেখে ওরা আরো চিন্তায় পড়ে গেল। রোহন, যদি ওদের টেকনিক ফেল হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আমরা তো ফেঁসে গেছি এখানে। আমাদের কিছু করতেই হবে। যদি মেশিন কাজ না করে তাহলে আমাদের পুরনো টেকনিকেই কাজটা করতে হবে। ওরা সবাই সেখান থেকে বেরিয়ে পড়ল। চারজনে গ্রামের একটা শুকনো কুয়োর সামনে পৌঁছালো। কুয়ো বেলপাতা আর ধুলে ঢাকা ছিল। ওরা জলের জন্য কাঁদতে কাঁদতে গ্রামবাসীদের দেখলো। সবাই চুপ করে যাও। বহু বছর ধরে আমরা এই মেশিনের উপর ডিপেন্ড করেছি, আর নিজেদের পুরনো শিল্প ভুলে গেছি। আর এখন সময় এসে গেছে আমরা আমাদের পুরনো টেকনিকগুলো ব্যবহার করে দেখব। কিন্তু আমরা তো কুয়ো থেকে জল বার করতে পারি না। মেশিন তো নিজেই জল পরিষ্কার করে আমাদের দিয়ে দিত। আমি সাহায্য করতে পারবো। আমি নিজের বইতে পড়েছি যে কারেন্ট ছাড়া কিভাবে জল পরিষ্কার করতে হয়। বিক্রম আর মায়া আশা ভরা নজরে রোহনের দিকে তাকালো। বাবু, তোমার বইয়ের জিনিসপত্র আর আমাদের পুরনো শিক্ষাই আমাদেরকে আজকে বাঁচাবে। কিন্তু আমরা জল এখান থেকে বের করতে পারবো না। আমাদের নদীর কাছে যেতে হবে। গ্রামের পশ্চিম দিকে একটা বড় নদী আছে, হয়তো আমরা ওখানে যেতে পারি। আমাদের তাড়াতাড়ি করতে হবে। এরপর ওরা সবাই সেখান থেকে চলে গেল। চারজনে দৌড়াতে দৌড়াতে নদীর কিনারা এসে পৌঁছালো। নদীর জল শান্ত আর আগের থেকেও নোংরা দেখাচ্ছে, কারণ অটোমেটিক ফিল্টারেশন মেশিন খারাপ হয়ে গেছিল। রোহান নদীর কাছে কোদাল দিয়ে মাটি খোঁড়া শুরু করলো। রোহন, আমরা গাড্ডা কেন করছি? নদী তো ওখানে আছে। সমীর, আমরা যদি সোজা নদীর জল খেয়ে নিই তাহলে আমরা শরীর খারাপ হবে। যদি আমরা মাটি আর বালি দিয়ে একটা ফিল্টারেশন বানিয়ে দিই তাহলে ওটাই আমাদের শরীর ভালো রাখবে এবং আমরা খেতে পারবো। রোহন তারপর সেই খাদের মধ্যে কয়লা আর ছোট ছোট পাথর ভর্তি করে দিল। এটা তো খুবই সোজা। আমরা ভুলে গেছিলাম যে মাটির নিচেই তো নিচে সব থেকে বড় ফিল্টার। কিছুক্ষণ পর সেই খাদ থেকে পরিষ্কার জল আসতে লাগলো। জল পরিষ্কার আর চমকদার দেখাচ্ছিল।
মায়া সেটা চেখে দেখলো আর হেসে দিল। এই জল তো মেশিনের জলের থেকেও বেশি মিষ্টি। বাহ, আমরা হয়তো এবার এটা ব্যবহার করে আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবো। এখন সবাইকে সন্তুষ্ট দেখাচ্ছিল। পরের দিন গ্রামে আবার কোলাহল শুরু হয়ে গেল, কিন্তু এখন আর কোনো মেশিন নেই। বিক্রম যুবকদের শেখাচ্ছিল যে মাটির ব্যবহার করে ঘরকে কিভাবে ঠান্ডা রাখা যায়। ওরা কাছের দেয়ালে মাটি আর ঘাসের মিশ্রণ লাগাচ্ছিল। রোহান ওদের লেবার আর পুলির ব্যবহার করে ভারী জিনিস ওঠানোর শিক্ষা দিচ্ছিল। ওরা গাছের ছাল দিয়ে বানানো মোটা দড়ির ব্যবহার করছিল। দেখলে বাবু, টেকনিকের মানে শুধু চিপস আর কারেন্ট হয় না। টেকনিকের মানে হলো বোঝা। প্রকৃতির সমস্ত বিষয়টাকে ভালো করে বুঝে নেওয়াই হলো আসল। সত্যি বলতে হাত দিয়ে কাজ করার মধ্যে একটা আলাদাই আরাম রয়েছে, আর মেশিনের সাথে তো আমরা একদম মেশিন হয়ে গেছি। মায়া মহিলাদের শেখাচ্ছিল যে জড়িবুটি দিয়ে কিভাবে ওষুধ বানাতে হয়, কারণ রোবট ডক্টর এখন আর কোনো কাজে আসছে না। ওরা জড়িবুটি বানিয়ে একটা বাচ্চার আঘাতের জায়গায় লাগিয়ে দিল। আমাদের পূর্বপুরুষেরা এইসব গাছের মধ্যে জাদু লুকিয়ে রেখেছিল। আমরা মেশিনের ব্যবহার করে সেই জাদুগুলোকে হারিয়ে ফেলেছিলাম। সবার চেহারার মধ্যে এখন আশা আছে, আর কোনো রকম মেশিনের ব্যবহার করা ছাড়াই নিজেদের হাত দিয়ে ওরা কাজ করছিল। আর তারপর 3 দিন পর রাতের সময় গ্রামকে আবার জীবন্ত দেখাচ্ছিল। এখন আর এখানে হোলোগ্রাফিক লাইট নেই, বরঞ্চ তেলের প্রদীপ আর ছোট ছোট আগুন জ্বালানো ছিল। সবাই একসাথে বসে কথা বলছিল। হঠাৎ করে আবার সেই হালকা আওয়াজ শোনা গেল। মেন ওয়াচ টাওয়ারের লাইট ঝিলমিল করতে লাগলো আর সবুজ আলোতে চকমক করতে লাগলো। রোবট আবার বিপ করতে লাগলো আর চলতে লাগলো। ঊর্জা ফেরত এলো। ঝড় চলে গেছে, ঊর্জা ফেরত চলে এসছে। সবাইকে খুব আনন্দিত দেখাচ্ছিল। দাঁড়াও, মেশিনগুলোকে চলতে দাও, কিন্তু গত 3 দিনে আমরা যা শিখেছি সেটা আমরা ভুলবো না। আসল উন্নতি সেটাই যেখানে টেকনিক আর ঐতিহ্য একসাথে চলে। সবাই খুশি হয়ে গেল। রোহান আর সামিরকে এমনভাবে প্রশংসা করা হলো যেন ওরাই সভ্যতার রক্ষক। ওদের যাওয়ার সময় হয়ে গেছিল। দুজনে অদৃশ্যপুরের গ্রামের বাইরে ছেড়ে দেওয়া হয়েছিল। রোহান আর সামির সেই অদৃশ্য দরজার সামনে দাঁড়িয়েছিল। তোমরা আমাদের অনেক সাহায্য করেছো রোহান। তোমরা আমাদের মনে করিয়েছো যে আমরা কি। এই বীজগুলো নাও বাবু, এটা ওই গাছের বীজ যেগুলো কোনো জল ছাড়াই উঠে যায়। এটা তোমাদের শহরে নিয়ে যাও, আর মনে রেখো, যখন মেশিনগুলো থেমে যাবে ভয় পাবে না, মাটির দিকে তাকাবে। রোহান বিক্রমের থেকে বীজে ভরা ব্যাগ নিয়ে নিল। ধন্যবাদ, আমি এবার বুঝে গেছি আমাদের শহর শুধু মেশিন দিয়ে নয়, বরঞ্চ পুরনো টেকনিক দিয়েও বাঁচাবো। আমরা একটা নতুন শহর বানাবো যেটা সুন্দর আর টেকসই হবে। ঠিক আছে অদৃশ্যপুরের বাসীরা, আমরা আসছি এবার। সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসলো, আর রোহান আর সামির নীল আলোর ভেতরে পদক্ষেপ রাখলো। রোহান আর সামির নিজেদের আবার সেই ধুলোয় ভরা জঙ্গলে দেখতে পেল, কিন্তু ওরা এখন আর ভয় পায় না। ওরা একটা নতুন প্ল্যানের সাথে শহরের দিকে চলতে লাগলো।